আজ বিকাল থেকে সারা দেশে অবরোধ কোটা বিরোধী শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ দুপুরে। কোটা বিরোধী আন্দোলনে সমর্থন মির্জা ফখরুলের। নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষক শিক্ষার্থীতে ভর করেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। ৭৫-এর পর দেশের ইতিহাসই মুছে ফেলার চেষ্টা হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় শুনলেন শিশু শিক্ষার্থীদের কথা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা জমিতে বেনজিরের ডুপ্লেক্স বাড়ি জব্দ। জবরদখলে শিকার হওয়া স্থানীয়রা খুশি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ সারা দেশে কোটা বিরোধী শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শনিবার এই কর্মসূচি ঘোষণা করা হয় শাহবাগ থেকে। এদিকে আজ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সহ নিজ নিজ ক্যাম্পাসে পালন করবেন অবস্থান কর্মসূচি। বিস্তারিত ফররুখ বাবুর রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের ঘোষণা ছিল আগেই। তাতে সাড়া দিয়ে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয় কোটা পদ্ধতি বিলুপ্তির দাবিতে শিক্ষার্থীদের মিছিল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে নীলক্ষেত, ইডেন কলেজ, পলাশী, বুয়েট, টিএসসি, বকশীবাজার হয়ে শাহবাগ চত্বরে আসে। এর আগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় পুলিশ। অত্র এলাকায় ধীরে ধীরে সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে অনেক শিক্ষার্থী। বিকেল ৪:৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর থেকে মিছিল আসার আগ মুহূর্তে কোটামুক্ত চাকরি ব্যবস্থার দাবিতে চতুর্থ দফায় অবরোধ হয় শাহবাগ। স্লোগানে চারিদিক মুখরিত করে তোলে শিক্ষার্থীরা। ৪ দফার সাথে ২০১৮ সালে সরকারের জারি করা কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতেই এত কিছু। রেলে ৮২% কোটা, আবার প্রাইমারিতে আছে ৯৬% কোটা। এই কোটার কারণে যাদের কোটা নেই, সাধারণ শিক্ষার্থী মেধাবী, ওরা বারবার বঞ্চিত হচ্ছে। কোটাকে বাতিল চাই না পুরোপুরি, আমরা একটা যৌক্তিক সংস্কার চাই। কোনো বিশেষ দল, কিছু মত বা বিশেষ ব্যক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। সকল কোটা যেন বাতিল হয়, আমরা সেই দাবির জন্য এখানে বসছি। জাস্ট সামান্য একটা মার্ক নিয়ে পাশ করা স্টুডেন্ট সে বিশেষ ধরনের কোনো কোটার মাধ্যমে সে আরো সামনের দিকে সাবজেক্টে পড়াশোনা করতেছে, তাহলে এখানে এখানে আসলে বৈষম্য কি দেখতে পাচ্ছেন না আপনারা? যে কোনো ক্ষেত্রে নারীরা এমনিতেই এগিয়ে আছে, তো চাকরির ক্ষেত্রে তারা ডেফিনেটলি ভালো কিছুই করবে। তো নারী কোটা না রাখাই আমার মতে ঠিক। ছাত্রের জন্য সরকার ৯০% ছাত্রকে অবহেলা করতেছে। চলমান কর্মসূচির সাথে রবিবার ঘোষণা হয় আরও কর্মসূচি। আগামীকাল বিকেল ৩টা থেকে সারা দেশে অবরোধ পালন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইস্লেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের ধর্মঘট কর্মসূচি পালন হবে রবিবার সকাল থেকে। এছাড়া চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড় হয়ে বিক্ষোভ মিছিল আজিমপুর চৌরাস্তা ঘুরে শেষ হয় আবার ঢাকা কলেজে গিয়ে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে শনিবার রাজধানীর বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অবরোধ পালন করেছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১.৫ ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। শনিবার সকাল 10:30টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নগর জালফই বাইপাস এলাকা অবরোধ করে। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১৫ কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। পরে পুলিশ ও জেলা প্রশাসনের অনুরোধে মহাসড়ক থেকে সরে যায় শিক্ষার্থীরা। এতে প্রায় ১.৫ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়ে যাত্রীরা। কোটা বিরোধী আন্দোলনে গতকালও উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ
অবরোধ ও সমাবেশ করে শিক্ষার্থীরা। প্রায় 1 ঘণ্টা সড়কে অবস্থান করে তারা। পরে ক্যাম্পাসে সমাবেশ থেকে অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যদিকে 16 শহর 2 নম্বর গেট এলাকায় বিক্ষোভ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন কলেজের কোটা বিরোধী শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলনকে ন্যায্য উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্রদের ন্যায্য আন্দোলন দমানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, 56% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব। সর্বজনীন পেনশন স্কিমকে সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু কোটা সংরক্ষণ করা যেতে পারে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সমূহ, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে। কিন্তু সংবিধানের 28(4) এবং 29(3) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের পিছিয়ে পড়া অংশ, প্রকৃত মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। 56% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেবে। মির্জা ফখরুল বলেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। কোনো রকম আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় সরকার বাধ্যতামূলকভাবে এই স্কিম চাপিয়ে দিতে চাচ্ছে। প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। সরকারের আর্থিক দুরবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল। এটি এই অবৈধ আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম, যার নাম পেনশন স্কিম। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। নবনির্বাচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত আর উন্নয়নের বন্ধু চীন। উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাবো তা কেন নেওয়া হবে না প্রশ্ন রাখেন তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তিতে বিএনপি নেতাদের জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, কে শোনে জাতিসংঘের কথা? মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে এক আলোচনা সভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হতে সময় লাগবে, কারণ পার্বত্য এলাকার সবচেয়ে বড় সমস্যা ভূমি। তারপরও গত 16 বছরে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। ভারত এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক গত কয়েক বছরে অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধুর এই পলিসি
শেখ হাসিনার পলিসি। এই পলিসি আমরা ফলো করি ইন টোটো। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। ওবায়দুল কাদের আরো বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শিক্ষক এবং কোটা আন্দোলনের উপর ভর করতে চায়। বেগম খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে দেশে দেশে চলমান যুদ্ধ থামাতে ব্যর্থ জাতিসংঘের কথা কেউ শুনতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে। নিজেরা পারে নাই লিগ্যাল ব্যাটেলে, নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে। এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত। ৭১ ভারতীয়রা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, তাদের দেশে আশ্রয় দিয়েছে। তাদের এই অবদান বাংলাদেশের মানুষ ভুলে যেতে পারে না বলেও মনে করেন ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এটাই দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। আল মাসুম সবুজের ক্যামেরায় রকনুজ্জামানের রিপোর্ট। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন ও স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার সকাল 10টায় টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুলের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকে ছোট শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কর্ণধার। সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে। লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। ৭৫ পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। স্বাধীনতার পর দেশ গড়তে বঙ্গবন্ধুর কাজগুলো সবার সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিংয়ে থাকা প্রায় ২৪ কাঠার ডুপ্লেক্স বাড়ি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। আদালতের নির্দেশে শনিবার বেলা ৩:৩০টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি জিম্মায় নেন। এরপর সেখানে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাটানো হয়। রূপগঞ্জে ২০২২ সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজির আহমেদ দেশে থাকাকালীন মাঝে মধ্যেই বাড়িটিতে যেতেন। সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলো বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি ২টি কুকুরও রাখা হয়েছে। বাংলোটির দাম প্রায় ১০ কোটি টাকা। বেনজিরের সম্পত্তি ক্রোকের ঘটনায় খুশি জবরদখলের শিকার হওয়া স্থানীয় জমির মালিক ও বাসিন্দারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের মন্ত্রী ও কর্মকর্তা কর্মচারীরা একটি দেশের ইশারায় চলে, জনকল্যাণে তারা কোনো কাজ করতে পারছে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকেলে মানিকগঞ্জ ল কলেজ মাঠে জেলা বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে আরেকবার
যুদ্ধ করতেও প্রস্তুত আছেন বলেও জানান মির্জা আব্বাস। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে দলের অন্য নেতারা এতে বক্তব্য রাখেন। একবার যুদ্ধ করেছিলাম দেশ স্বাধীন করার জন্য, আরেকটিবার যুদ্ধ করতে চাই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। চোর, ডাকাত, বদমাশ, ছিনতাইকারী, লুটেরা, বাটপার এরা মুক্তি পেয়ে যায়। মখারামদের মতো লোক ব্যাংক লুট করে মুক্তি পেয়ে গেল। হাজি সেলিমের মতো লোক মুক্তি পেয়ে যায়। আরো কত লোক বেঞ্জিদের দেশ ছেড়ে চলে যায়। আমার নেত্রী কেন জেলে থাকবে? কি অপরাধ করেছে উনি? সেই সরকারের প্রতিটি কর্মচারী, কর্মকর্তা, মন্ত্রী সব আজকে বিদেশের কারো ইশারায় চলে। বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য তারা কোনো কাজ করতে পারছে না। সরকার হাঙরের মতো জোর করে দেশের সব খেয়ে ফেলছে, অভিযোগ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি অভিযোগ করেন। মান্না আরও বলেন, সামগ্রিকভাবে দেশে যে অর্থনৈতিক সংকট চলছে, এই সরকার ক্ষমতায় থাকলে তা থেকে উত্তরণের কোনো উপায় নেই। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, দুর্নীতি এবং আওয়ামী লীগ এখন একাকার হয়ে গেছে। দেশের টাকা পাচারের সাথে এমপি মন্ত্রীরা জড়িত থাকায় সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা নেই সরকারের। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বড় বড় কর্মকর্তারা দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বলেন, সামগ্রিক দুর্নীতিকে আড়াল করতে মাঝে মাঝে বেনজির আজিজদেরকে আলোচনায় নিয়ে আসা হয়। প্রতি বছর প্রায় ৮০-৮৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার, এগুলোর সঙ্গে যুক্ত কারা? সরকারি দলের মন্ত্রীরা, এমপিরা, ব্যবসায়ী, যারা সরকারের ছত্রছায় যারা এখানে আছে। ব্যবসায়ীরা আজকে এত বেপরোয়া কেন? কোন সিন্ডিকেটের হোতা, কোন সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকারের লোক দেখানো কিছু তৎপরতার বাইরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার কোনো ক্ষমতা এই সরকারের নেই। শেখ হাসিনা বলেন, আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার আবার কি চাইবার আছে? আমি কিছুই যদি না চান তাহলে 3 বার এরকম করে ভণ্ডামি করে গায়ের জোরে ক্ষমতা দখল করলেন কেন? আপনি তো বঙ্গবন্ধুর কন্যা আছেনই। কিন্তু সেইটা নয়, তারা মুখটা বেদান করে থাকে, একদম বিশাল একটা মুখ, সব কিছু খেয়ে ফেলতে চায়। এই জন্য ব্যাংক খায়, এই জন্য ইন্স্যুরেন্স খায়, এই জন্য আপনার শেয়ার মার্কেট খায়। কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এর মধ্যে বিভিন্ন জায়গায় চলছে তীব্র নদী ভাঙন, দিশেহারা দুর্গতরা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কুড়িগ্রামে নদী তীরবর্তী 6 উপজেলার 41টি ইউনিয়নের 1.5 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে রাস্তাঘাট ও কয়েক হাজার হেক্টর ফসলি জমি। বন্ধ রয়েছে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের বাড়ি খোয়ার কষ্ট, গরু বাছুর ছোয়ার কষ্ট, চড়াই চুরগুন ছোয়ার কষ্ট, আর কি কম। যে যাবো এক জায়গায়, কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। এখন লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছি। টাঙ্গাইলে বন্যার পানির তোড়ে ভেঙে গেছে ভালকটিয়ার কাঁচা সড়ক। প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। ভাঙনে নদী গর্ভে গেছে শতাধিক বাড়িঘর ও স্থাপনা। আতঙ্কে এলাকাবাসী। সিরাজগঞ্জে ফুসছে যমুনা। নতুন করে প্লাবিত হয়েছে ফুলজোর, ইছামতি সহ নদী তীরবর্তী নিম্নাঞ্চল। পানিবন্দী শত শত পরিবার। দেখা দিয়েছে তীব্র ভাঙনও। 1 সপ্তাহের ব্যবধানে এই অঞ্চলে 1.5 শতাধিক বাড়িঘর ও স্থাপনা গেছে নদী গর্ভে। রান্না বাড়া করে খাবার পারতেছি না, হাঁস কুরকা সব ভাসতাইছে। খাওয়া দাওয়ার খুবই কষ্ট, নৌকার মধ্যে রান্নাবাড়ি করে নৌকার মধ্যে খাওয়া দাওয়া করি। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ সহ 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নতুন করে পানিবন্দী লক্ষাধিক মানুষ। শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্দশা কাটছে না বানভাসীদের। খাদ্য সংকটে পড়েছে বন্যা কবলিতরা। এদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানি নামছে না সীমান্তবর্তী জকিগঞ্জ সহ বিভিন্ন এলাকার। আমরা এমপি, মন্ত্রী, মিনিস্টাররা বাংলাদেশ সরকার যদি সুখে থাকে আমরা পানিবন্দী করিয়া, এতে আমরা মনে করি যে মঙ্গল।
আজকে 3-4 দিন ধরে পানি, কিন্তু তার বাড়ি করে এখনো পর্যন্ত এলাকাত কোনো ত্রাণ গেছে না। সরকার তাই কোনো কিছু পাইছি না, ও আমরা বারোইয়াও দেখি কোনো ভাই কিছু নাই। আমরা অনেকগুলো জায়গায় কাজ করছি, কাজগুলো যেহেতু আমরা মাটি যে মানে স্ট্রেংথ বাড়াইতে পারি না, পরে আবার এটা করবো। এখন যেটা আছে যে পানির লেভেলটা একটু কমলে পরে আমরা তা শুরু করবো। 1 মাসের মধ্যে 3 দফা বন্যায় সর্বস্ব হারিয়ে হাহাকার চলছে দুর্গতদের মধ্যে। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আজ বিকাল থেকে সারা দেশে অবরোধ কোটা বিরোধী শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ দুপুরে। কোটা বিরোধী আন্দোলনের সমর্থন মির্জা ফখরুলের, নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষক শিক্ষার্থীতে ভর করেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। ৭৫-এর পর দেশের ইতিহাসই মুছে ফেলার চেষ্টা হয়েছে, বলেছেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় শুনলেন শিশু শিক্ষার্থীদের কথা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমিতে বেনজিরের ডুপ্লেক্স বাড়ি জব্দ, জবরদখলের শিকার হওয়ায় স্থানীয়রা খুশি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।